হোয়াইট হাউস থেকে মাত্র একটি শব্দ উচ্চারিত হয়েছিল, ডিক্যাপিটেশন। শব্দটি খুব ছোট, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এর অর্থ ভয়ঙ্কর। একটি দেশের শাসন ব্যবস্থার মাথা কেটে ফেলা, রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে একসঙ্গে নিশ্চিহ্ন করে দেওয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ইরানকে আরেকটি সম্ভবত শেষ সুযোগ দিচ্ছেন। হরমুজ খুলে চুক্তিতে না এলে এমন আঘাত আসবে যা তেহরানের ক্ষমতার কেন্দ্রকেই ধ্বংস করে দেবে। 5 মাস ধরে চলা যুদ্ধের পর এটি ছিল আমেরিকার সবচেয়ে সরাসরি হুমকিগুলোর একটি। সবাই ধরে নিয়েছিল পরবর্তী সংবাদটি আসবে পেন্টাগন থেকে। মধ্যরাতে ইরানের আকাশে ঢুকে পড়বে যুদ্ধবিমান, পারস্য উপসাগর থেকে উৎক্ষেপণ করা হবে টমাহক, তেহরানের আকাশ আবারও লাল হয়ে উঠবে। কিন্তু হামলা এলো না। কয়েক ঘন্টা পর এলো সম্পূর্ণ বিপরীত একটি সংবাদ। ট্রাম্প জানালেন, ইরানকে নিয়ে দিনভর আলোচনা হয়েছে, কথা নাকি ভালো হয়েছে, হরমুজ খুলে দেওয়ার চুক্তিও খুব কাছে। অথচ তেহরান সঙ্গে সঙ্গে এই দৃশ্যের আরেকটি পর্দা সরিয়ে দিল। ইরান জানালো, আমেরিকার সঙ্গে কোনো সরাসরি আলোচনা হচ্ছে না, কথা হচ্ছে ওমানের সঙ্গে। আলোচনার বিষয়ও আত্মসমর্পণ নয়, হরমুজে জাহাজ চলাচলের নতুন নিয়ম। একটি হুমকি এসেছে ওয়াশিংটন থেকে, একটি অস্বীকৃতি এসেছে তেহরান থেকে, আর মাঝখানে মাস্কাটের বন্ধ কক্ষে নীরবে তৈরি হচ্ছে এমন একটি সমঝোতা যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র বদলে দিতে পারে। 3টি রাজধানীতে তখন 3টি আলাদা হিসাব। ওয়াশিংটন খুঁজছে এমন একটি চুক্তি যাকে বিজয় বলা যাবে। তেহরান অপেক্ষা করছে আমেরিকার চাপ আর কতটা সহ্য করতে পারে সেটি দেখার জন্য। আর ওমান চেষ্টা করছে পরবর্তী ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার আগেই দুই পক্ষকে একটি কাগজের উপর আনতে। ট্রাম্পের সামনে হামলার বোতাম রয়েছে, লক্ষ্যবস্তুর তালিকাও প্রস্তুত। কিন্তু 5 মাসের যুদ্ধ একটি অস্বস্তিকর সত্য সামনে এনেছে। বোতাম থাকা আর সেটি চাপতে পারা এক বিষয় নয়, কারণ সেই বোতামের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমেরিকার খালি হতে থাকা অস্ত্রভাণ্ডার, উপসাগরীয় মিত্রদের আতঙ্ক, হরমুজের অবরোধ এবং ইরানের অনিশ্চিত পাল্টা আঘাত। তাহলে সে সুযোগ কাকে দেওয়া হয়েছে? ইরানকে, যাতে তারা আমেরিকার শর্ত মেনে নেয়, নাকি ট্রাম্প নিজেকেই আরও কিছু সময় দিয়েছেন সম্মান বাঁচিয়ে এমন একটি যুদ্ধ থেকে বের হওয়ার জন্য যে যুদ্ধের পরবর্তী অধ্যায় শুরু করার সাহস এখনও তিনি পাচ্ছেন না? ডিক্যাপিটেশন কূটনৈতিক আলোচনার সাধারণ কোনো শব্দ নয়। এর অর্থ একটি দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে একসঙ্গে অচল করে দেওয়া। ট্রাম্প যখন এই শব্দ ব্যবহার করছেন, তখন তার লক্ষ্য শুধু ইরানকে ভয় দেখানো নয়, তিনি বোঝাতে চাইছেন পরবর্তী হামলা কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি কিংবা বন্দর অবকাঠামোয় সীমাবদ্ধ থাকবে না। লক্ষ্য হতে পারে তেহরানের ক্ষমতার কেন্দ্র। এই হুমকির পেছনে রয়েছে ওয়াশিংটনের গভীর হতাশা। 5 মাসের যুদ্ধেও আমেরিকা তার প্রধান লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি, আঞ্চলিক মিত্রদের থামানো যায়নি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও স্বাভাবিক জাহাজ চলাচল ফেরেনি। বরং এখন হরমুজের প্রবেশপথে ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব নিয়েই আলোচনা করতে হচ্ছে। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন ভেবেছিল প্রবল সামরিক চাপ তেহরানকে দ্রুত নত করবে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ইরান তত নিজের ভৌগোলিক সুবিধা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে সংঘাতের মূল্য বাড়িয়েছে। ট্রাম্পের ভাষা তাই আগের চেয়ে কঠিন, কিন্তু কঠিন ভাষার আড়ালে লুকোনো প্রশ্নটি আরও বড়। সত্যি যদি নেতৃত্ব ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে হামলা হচ্ছে না কেন? আমেরিকার নতুন বড় হামলার পরিকল্পনা প্রস্তুত ছিল। সামরিক কমান্ডাররা সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিলেন। পারস্য উপসাগরে যুদ্ধবিমান ও নৌবহরও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্প হামলা স্থগিত করেন। প্রকাশ্যে বলা হচ্ছে কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে এই সিদ্ধান্ত, কিন্তু ওয়াশিংটনের ভেতরের হিসাব অনেক বেশি জটিল। সৌদি আরব, কাতার এবং উপসাগরীয় অন্য মিত্ররা আমেরিকাকে সতর্ক করেছে, ইরানের উপর নতুন সর্বাত্মক হামলা হলে পাল্টা আঘাত শুধু আমেরিকান বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পারস্য উপসাগরে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো অবস্থিত কাতার, বাহরাইন, কুয়েত ও আমিরাতে। সৌদি আরবে রয়েছে তেলক্ষেত্র, শোধনাগার, বন্দর এবং বিমান ঘাঁটি। ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এই অবকাঠামোর বড় অংশ। ফলে আমেরিকা হামলার বোতামে চাপলে বিস্ফোরণ শুধু তেহরানে ঘটবে না, আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো উপসাগরে। হুতিরা ইতিমধ্যেই লোহিত সাগরে অবরোধ শক্ত করেছে। ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের বিরুদ্ধে নতুন ফ্রন্ট তৈরির সক্ষমতা দেখাচ্ছে। লেবানন থেকেও নতুন সংঘাত শুরু হওয়ার ঝুঁকি রয়েছে। ট্রাম্প ইরানের নেতৃত্বকে ধ্বংস করার হুমকি দিতে পারেন, কিন্তু সেই হুমকি বাস্তবায়নের পর মধ্যপ্রাচ্যের কতগুলো রাজধানী একসঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে, তার উত্তর পেন্টাগনের কাছেও পরিষ্কার নয়। ট্রাম্পের হাত আটকে রাখার দ্বিতীয় কারণ আরও ভয়ঙ্কর।
আমেরিকার অস্ত্র ভাণ্ডার দ্রুত খালি হয়ে আসছে। 5 মাসের ইরান যুদ্ধে আমেরিকান বাহিনী তাদের আটাকামসের এবং নতুন প্রজন্মের PSRM দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো ব্যবহারযোগ্য মজুদ খরচ করেছে। টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদেরও বড় অংশ ব্যবহৃত হয়েছে। শুধু আক্রমণের অস্ত্র নয়, প্রতিরক্ষার ঢালেও সংকট তৈরি হয়েছে। ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ড্রোন ঠেকাতে প্যাট্রিয়ট থার্ড এবং SM সিরিজের বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকান কমান্ডাররা এখন প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের চেষ্টা করছেন না। কোন হামলাটি সরাসরি সেনাদের জীবন হুমকির মুখে ফেলছে আর কোনটি শুধু রানওয়ে, রাডার কিংবা জ্বালানি স্থাপনায় আঘাত করবে সেই হিসাব করে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ অস্ত্র বাঁচাতে আমেরিকা কিছু আঘাত সহ্য করার কৌশল নিয়েছে। এই সংকট শুধু ইরান যুদ্ধের জন্য বিপজ্জনক নয়, ওয়াশিংটনের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বী চীন, তাইওয়ান কিংবা প্রশান্ত মহাসাগরে নতুন সংকট শুরু হলে আমেরিকার একই ধরনের বহু অস্ত্র প্রয়োজন হবে। ইরানের বিরুদ্ধে আরেকটি বড় হামলা হয়তো কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে, কিন্তু এর বিনিময়ে যদি আমেরিকা অন্য একটি বড় যুদ্ধের জন্য অপ্রস্তুত হয়ে পড়ে, সেই মূল্য দিতে পেন্টাগন প্রস্তুত কিনা সিদ্ধান্তটি এখন সেখানেই আটকে আছে। ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তেহরান বলছে আমেরিকার সঙ্গে কোনো সরাসরি বৈঠকই হয়নি। এই বিরোধ শুধুই ভাষাগত নয়, এটি দর কষাকষির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমেরিকা এমন একটি ছবি তৈরি করতে চায় যেখানে সামরিক চাপের মুখে ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে। এই বর্ণনা ট্রাম্পকে দেশের ভেতরে বিজয় দাবি করার সুযোগ দেবে। ইরান ঠিক বিপরীত ছবি তৈরি করছে। তেহরান দেখাতে চায় তারা আমেরিকার হুমকির মুখে নত হয়ে আলোচনায় যায়নি। কথা হচ্ছে প্রতিবেশী ওমানের সঙ্গে হরমুজে জাহাজ চলাচলের একটি আঞ্চলিক ব্যবস্থা নিয়ে। আমেরিকাকে এখানে সরাসরি নিয়ন্ত্রক নয়, বাইরের একটি পক্ষ হিসেবে দেখাতে চাইছে ইরান। এর পেছনে রাজনৈতিক হিসাবও রয়েছে। তেহরান যদি প্রকাশ্যে স্বীকার করে যে ট্রাম্পের ডিক্যাপিটেশন হুমকির পর তারা সরাসরি আলোচনায় বসেছে, তবে দেশের ভেতরে সেটিকে দুর্বলতা হিসেবে দেখা হতে পারে। আবার আলোচনা পুরোপুরি অস্বীকার করলে সম্ভাব্য চুক্তির দরজাও বন্ধ হয়ে যাবে। তাই ইরান মাঝামাঝি একটি পথ নিয়েছে। আলোচনা হচ্ছে, অগ্রগতি হচ্ছে, কিন্তু আমেরিকার শর্তে কিংবা আমেরিকার সঙ্গে সরাসরি নয়। এই একটি অবস্থানই ট্রাম্পের বিজয় ঘোষণাকে আটকে দিয়েছে। ট্রাম্পের তাড়াহুড়োর তৃতীয় কারণ তেলের মূল্য। ইরান যুদ্ধ এবং হরমুজে অচলাবস্থার কারণে কয়েক মাস ধরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। শিপিং কোম্পানির খরচ বেড়েছে, উপসাগরীয় দেশগুলোকে উৎপাদন কমাতে হয়েছে। তেলের দামের প্রতিটি উলম্ফন আমেরিকার বাজারে জ্বালানি, পরিবহন ও খাদ্যের মূল্য বাড়িয়ে দেয়। অর্থাৎ হরমুজে প্রতিটি অতিরিক্ত উত্তেজনার রাজনৈতিক মূল্য শেষ পর্যন্ত ট্রাম্পকেও দিতে হয়। ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির খবর আসতেই তেলের দাম 5% বেশি কমেছে, শেয়ার বাজারে স্বস্তি ফিরেছে। এই প্রতিক্রিয়ায় প্রমাণ করে বিশ্ব অর্থনীতি এখন একটি চুক্তির জন্য কতটা মরিয়া। কিন্তু ইরানও এই দুর্বলতা বুঝতে পারছে। তেহরানের হাতে এমন একটি চাপ তৈরির ক্ষমতা এসেছে যেখানে একটি সামরিক ঘোষণা কিংবা হরমুজের নতুন একটি ঘটনার কারণে বিশ্ববাজার কেঁপে উঠতে পারে। আমেরিকার ভোটারদের পকেটে তার প্রভাব পৌঁছাতে সময় লাগে না। এই কারণেই হরমুজ ইরানের সবচেয়ে কার্যকর দর কষাকষির অস্ত্র। যুদ্ধক্ষেত্রে আমেরিকার যত ক্ষতি হচ্ছে তার চেয়েও বড় চাপ তৈরি হচ্ছে যুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়ায়। ট্রাম্প যত দ্রুত চুক্তি চান, তেহরানের দর কষাকষির শক্তি তত বাড়ছে। ট্রাম্প শুধু যুদ্ধ থামাতে চান না, তিনি এমনভাবে যুদ্ধ থামাতে চান যাতে সেটিকে আমেরিকার বিজয় হিসেবে উপস্থাপন করা যায়। এই কারণেই তার বক্তব্যে সমঝোতার পাশাপাশি ভয়ঙ্কর হুমকিও থাকছে। শুধু হরমুজ খুলে গেলে আমেরিকার অর্থনীতি স্বস্তি পাবে, কিন্তু ইরান যদি প্রবেশপথের নিয়ন্ত্রণ, জাহাজ থেকে ফি আদায় কিংবা নিজেদের বন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের দাবি আদায় করে নেয়, তবে তেহরানও বিজয় ঘোষণা করবে। তখন প্রশ্ন উঠবে, 5 মাসের যুদ্ধ, বিপুল অস্ত্রের ব্যবহার এবং হাজার হাজার কোটি ডলার ব্যয়ের পরে আমেরিকা আসলে কি অর্জন করল? ইরানের সরকার টিকে আছে, ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়নি, হরমুজের উপর তেহরানের প্রভাব আরও দৃশ্যমান হয়েছে। এমনকি আমেরিকাকে এখন ইরানের সঙ্গে নিয়ন্ত্রণ ভাগাভাগির ব্যবস্থাও বিবেচনা করতে হচ্ছে। ট্রাম্প তাই একই সঙ্গে তেহরানকে ভয় দেখাচ্ছেন এবং আলোচনার দরজা খোলা রাখছেন। হুমকির মাধ্যমে তিনি চুক্তির শর্ত নিজের দিকে টানতে চান, আবার আলোচনা চালিয়ে যুদ্ধ থেকে বের হওয়ার পথও হারাতে চান না। কিন্তু ইরান যদি শেষ মুহূর্তে আরও বড় শর্ত দেয়, তাহলে ট্রাম্পের সামনে আবারও সেই একই দুটি পথ থাকবে, হামলা অথবা পিছু হটা। মধ্যপ্রাচ্যের রাতটা আপাত দৃষ্টিতে শান্ত। ইরানের আকাশে এখনও নতুন যুদ্ধবিমানের গর্জন শোনা যায়নি। পারস্য উপসাগরে আমেরিকান রণতরীগুলো নিজেদের অবস্থানে আছে। হরমুজের জলপথে অপেক্ষা করছে বাণিজ্যিক জাহাজ। আর 3টি রাজধানী ওয়াশিংটন, তেহরান ও মাস্কাটে একই সংকটের 3টি ভিন্ন হিসাব চলছে। মাস্কাটের আলোচনার টেবিলে রয়েছে সম্ভাব্য সমঝোতার খসড়া।
ওয়াশিংটনে প্রস্তুত রয়েছে ইরানের নতুন লক্ষ্যবস্তুর তালিকা। তেহরান এখনো কোনো চূড়ান্ত উত্তর দেয়নি। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে আসল উত্তেজনা। ট্রাম্প হামলা করলে হরমুজ আরও শক্তভাবে বন্ধ হতে পারে। উপসাগরীয় আমেরিকান ঘাঁটিতে ছুটে আসতে পারে ইরানি ক্ষেপণাস্ত্র। হুতিরা লোহিত সাগরে নতুন ফ্রন্ট খুলতে পারে। আর হামলা না করলে ট্রাম্পকে এমন একটি চুক্তির পথে হাঁটতে হবে যেখানে 5 মাসের যুদ্ধের পরও ইরান নিজের শর্ত নিয়ে দাঁড়িয়ে থাকবে। তেহরান তাই তাড়াহুড়ো করছে না। সময় এখন তাদের নীরব অস্ত্র। ওয়াশিংটন বলছে ইরানের সামনে এটিই শেষ সুযোগ, কিন্তু যুদ্ধের ঘড়িতে আরেকটা কাঁটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। আমেরিকার ক্ষেপণাস্ত্র কমছে, মিত্রদের ভয় বাড়ছে এবং হরমুজ খুলে দেওয়ার চাপ তীব্র হচ্ছে। হামলার বোতামের উপর ট্রাম্পের আঙুল আছে, তবু বোতামটি চাপা হচ্ছে না, কারণ মাস্কাটের পরবর্তী ফোন কলটি শান্তি চুক্তির সংবাদ নিয়ে আসতে পারে। আবার তেহরানের একটি কঠিন উত্তরই একই রাতে মধ্যপ্রাচ্যের আকাশ আগুনে ভরে দিতে পারে। এখন শুধু জানা বাকি, শেষ মুহূর্তে ইরান কি ট্রাম্পকে যুদ্ধ থেকে বের হওয়ার একটি পথ দেবে, নাকি নীরবে অপেক্ষা করবে সেই মুহূর্তের জন্য যখন আমেরিকার হুমকির চেয়েও দ্রুত ফুরিয়ে আসবে তার যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি। রাত এখনো শান্ত, কিন্তু এই শান্তি যুদ্ধ শেষ হওয়ার নয়, এটি হামলার বোতাম চাপার আগের নীরবতা।